সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড ইউএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ জানবো যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস খেলে আমাদের ব্লাড প্রেশারের উপরে কি ইফেক্ট পড়বে, ব্লাড প্রেশার কি বেড়ে যাবে নাকি কমে যাবে। ওকে, এখন দেখেন, প্রথমে আমরা একটু দেখি যে আমাদের এই যে ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলস এর সবচেয়ে ইনারমোস্ট লেয়ারটা কি? এন্ডোথেলিয়াল লেয়ার। মানে এখানে এন্ডোথেলিয়াল সেলস থাকে। ওকে, এগুলো হলো এন্ডোথেলিয়াল সেলস। এই এন্ডোথেলিয়াল সেলস গুলোর মধ্যে কন্টিনিউয়াসলি কক্স 2 এনজাইমের সহায়তায় প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 তৈরি হয়। ওকে, আর ব্লাড ভেসেলস এর এন্ডোথেলিয়াল লেয়ারের নিচে আরেকটা লেয়ার আছে, স্মুথ মাসেল লেয়ার। সেটাকে আমরা কি বলি? টিউনিকা মিডিয়া। ওকে, এগুলো হলো স্মুথ মাসেলস সেল। এই স্মুথ মাসেল সেলস এর মধ্যেও কক্স 2 সাইক্লোঅক্সিজিনেস 2 এনজাইমের সহায়তায় কন্টিনিউয়াস তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন I2। ঠিক আছে, আচ্ছা, এখন ওদের মধ্যে যখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 তৈরি হচ্ছে, তাহলে দেখেন এন্ডোথেলিয়াল সেলস এর মধ্যে ভিতরে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 গুলো তৈরি হচ্ছে, এবং ওরা তৈরি হওয়ার পরে এই এন্ডোথেলিয়াল সেলস থেকে ডিফিউজ হয়ে বের হয়ে ওরা স্মুথ মাসেল সেলস এর উপরে থাকা রিসেপ্টরের উপরে কাজ করবে। দেখেন, ওরা এন্ডোথেলিয়াল সেলস থেকে ডিফিউজ হয়ে বের হয়ে আসছে, এখন ওরা বসবে কোথায়? স্মুথ মাসেল সেলস এর উপরে থাকে রিসেপ্টরের উপরে। এখন আমি বোঝানোর স্বার্থে স্মুথ মাসেল সেলসটাকে এখানে একটু বড় করে আঁকি। ধরেন এটা হলো স্মুথ মাসেল সেলস, একটা স্মুথ মাসেল সেলস আঁকলাম। ওকে, এটা তার নিউক্লিয়াস। দেখেন, এখানে এই স্মুথ মাসেল সেলস এর উপরে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য আল্লাহ তাআলা রিসেপ্টর দিয়ে রেখেছেন। এই রিসেপ্টরটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন I2 রিসেপ্টর, এটাকে আমরা বলি IP। আর আর এই রিসেপ্টরটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টর, এটাকে আমরা বলি EPR। হ্যাঁ, তো এই যে যখন এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বসবে এবং এখানে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বসবে, তখন এই রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হবে, এই রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হবে। এখন এই IP রিসেপ্টর এবং EP রিসেপ্টর, এই দুটোই হলো, EP আবার অনেকগুলো সাবটাইপ আছে, এটা হলো EP4 রিসেপ্টর। হ্যাঁ, এই IP এবং EP4 রিসেপ্টরটা হলো GS কাপল রিসেপ্টর। তো যখন এখানে বসবে, তখন এই রিসেপ্টরটার সাথে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 বসবে, তখন এই GS প্রোটিনটা অ্যাক্টিভেটেড হবে। তো GS প্রোটিন আমরা জানি এটা হচ্ছে স্টিমুলেটরি, শরীর তখন অ্যাক্টিভেটেড হলে সে অ্যাডেনাইলাইল সাইক্লেসকে অ্যাক্টিভ করবে বেশি বেশি। এই অ্যাডেনাইলাইল সাইক্লেস তখন সেলের ভিতরে, স্মুথ মাসেল সেলস এর ভিতরে বেশি বেশি সাইক্লিন AMP তৈরি করবে। এই সাইক্লিন AMP গুলো তখন প্রোটিন কাইনেজ A তৈরি করবে বেশি বেশি। এই প্রোটিন কাইনেজ এটা তখন এই স্মুথ মাসেল সেলস এর ভিতরে থাকা মায়োসিন লাইট চেইন কাইনেজ, এটা একটা এনজাইম, এই এনজাইমটাকে ইনহিবিট করবে। এখন প্রথমে দেখেন এই মায়োসিন লাইট চেইন কাইনেজ এই এনজাইমটার কাজ কি। মায়োসিন লাইট চেইন কাইনেজ এই এনজাইমটা স্মুথ মাসেল সেলসে থাকা মায়োসিনকে ফসফোরাইলেটেড করে, ফসফোরাইলেটেড করে সে মায়োসিনকে অ্যাক্টিভ করে। তো মায়োসিনটা যখন অ্যাক্টিভ হয়, তখন সে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে কাপলিং করতে পারে। তো মায়োসিন অ্যাক্টিন যখন কাপলিং হবে, তখনই এই স্মুথ মাসেল সেলসটা কি হবে? কন্ট্রাকশন হবে। কারণ আমরা জানি অ্যাক্টিন মায়োসিন কাপলিং হলেই তারা কন্ট্রাকশন করে, ফলে হচ্ছে কন্ট্রাকশন। তার মানে স্মুথ মাসেল সেলস এর কন্ট্রাকশন যদি হয়, তাহলে আলটিমেটলি ব্লাড ভেসেলসটা কি হবে? ভ্যাসো কনস্ট্রিকশন। তাহলে আপনারা কি বুঝলেন? মায়োসিন লাইট চেইন কাইনেজ এনজাইমটা মায়োসিনকে ফসফোরাইলেশন করে
আলটিমেটলি ভ্যাসো কনস্ট্রিকশন করে। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 এই মায়োসিন লাইট চেইন কাইনেজ এনজাইমটাকে সাপ্রেস করে, ইনঅ্যাক্টিভেট করে এই ভ্যাসো কনস্ট্রিকশনকে প্রিভেন্ট করে। তার মানে তারা করে ভ্যাসো ডাইলেশন। অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 অ্যাক্টিন মায়োসিন কাপলিং হতে দেয় না, ফলে ব্লাড ভেসেলসটা রিল্যাক্স থাকে। তাহলে বুঝলেন যে কিভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 ভ্যাসো ডাইলেশন করে। ক্লিয়ার? তাহলে আপনি যদি NSAIDs ড্রাগস দেন, তাহলে তো এই COX-2 এনজাইমটা নষ্ট হয়ে যাবে, সাপ্রেস হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 কম তৈরি হবে। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 যে ভ্যাসোডাইলেশন করতো তা এখন আর করতে পারবে না, ফলে ওই যে ভ্যাসো কনস্ট্রিকশন হবে। আর ভ্যাসো কনস্ট্রিকশন যদি হয় তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে, ব্লাড প্রেশার বাড়বে। বুঝা গেছে? তাহলে আমরা এখন সিদ্ধান্তে আসলাম যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস খেলে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ার মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এখন আসেন আরেকটা মেকানিজম আছে, এগুলো আমি সব ক্যাটজেন থেকে বলছি, আমি আপনাদের রেফারেন্স পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে আসেন আরেকটা, সেটা হলো দেখেন আমাদের এই যে ব্লাড ভেসেলসে আমরা জানি অটোনমিক নার্ভ সাপ্লাই, তাই না? কে দেয়? ব্লাড ভেসেলস এর মেইন অটোনমিক নার্ভ সাপ্লাইটা দেয় সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এটা আমি আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে ক্লিয়ার করেছি। এটা হলো সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বা ফাইবার। ওকে, তো এই পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবারে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টর। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টর, এটা হচ্ছে EP4 রিসেপ্টরটা। ওকে, আচ্ছা, তো ব্লাড ভেসেলস এর এন্ডোথেলিয়াম থেকে তৈরি হওয়া প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এই রিসেপ্টরে যখন বসবে তখন এই EP4 রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হলে আগের মতো সে আলটিমেটলি কি করবে? GS প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। GS প্রোটিন তখন অ্যাডেনাইলাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে। অ্যাডেনাইলাইল সাইক্লেজ তখন বেশি বেশি সাইক্লিন AMP তৈরি করবে। এগুলো কোথায় হচ্ছে বলেন? রিসেপ্টরটা কোথায়? পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরনের উপরে। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে নিউরনের ভিতরে। তাহলে নিউরনের ভেতরে যখন সাইক্লিন AMP বেড়ে যাবে, এই ইনক্রিজ সাইক্লিন AMP তখন ক্যালসিয়াম চ্যানেলটাকে ক্লোজ করে দিবে। ফলে এই নিউরনটার মধ্যে ক্যালসিয়াম ইনফ্লাক্স কমে যাবে। কমে গেলে এই নিউরন থেকে তখন নর এপিনেফ্রিন, আপনারা জানেন পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন কি রিলিজ করে? নর এপিনেফ্রিন। এই নর এপিনেফ্রিন রিলিজ তখন কমে যাবে, কারণ আমি এই EP4 রিসেপ্টরের মাধ্যমে ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ করে দিচ্ছি। তাহলে নর এপিনেফ্রিন রিলিজ যদি কমে যায় এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে, নর এপিনেফ্রিন কি করতো? নর এপিনেফ্রিন আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে ভ্যাসো কনস্ট্রিকশন করতো। তো যেহেতু আপনি নর এপিনেফ্রিন রিলিজ কমিয়ে দিচ্ছেন, ফলে এই ভ্যাসো কনস্ট্রিকশনটাও এখন কি হবে না। দ্যাট মিনস প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরনকে সাপ্রেস করার মাধ্যমে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশনকে প্রিভেন্ট করে। তো আপনি যদি NSAIDs ড্রাগ দেন, তাহলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ কমে যাচ্ছে, তাহলে এই EP4 রিসেপ্টরে কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন বসতে পারছে না, ফলে এই নর এপিনেফ্রিন রিলিজটাও আর কম হচ্ছে না, সে বেশি বেশি রিলিজ হচ্ছে। ফলে ভ্যাসোকনস্ট্রিকশন বেশি হবে, ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্স কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন যদি বেশি হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই একটা ব্যাখ্যা। এখন আসেন কিডনির মধ্যে একটা ব্যাখ্যা আছে, যে কিডনির উপরে কাজ করেও
কিভাবে প্রেশারটা বেড়ে যাচ্ছে। আমাদের যে নেফ্রন আছে কিডনির, একটা নেফ্রনের আমরা জানি দুটো রিজন, একটা হচ্ছে কর্টেক্সে থাকে, আরেকটা হচ্ছে মেডুলাতে থাকে। ওকে, এই কর্টেক্স এর মধ্যে নেফ্রনের যে সেলগুলো আছে, অর্থাৎ নেফ্রনের মধ্যে কি থাকে, এপিথেলিয়াল সেলস থাকে। এই কর্টেক্স এর মধ্যে COX-1 এনজাইমটা অ্যাক্টিভেটেড হয় এবং এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম, মানে আমি একটা নেফ্রন আঁকি দেখেন, এই যে কর্টেক্স যে এরিয়া, দ্যাট মিনস এই বোমেন্স ক্যাপসুল, তারপরে এখানে যে মেসানজিয়াল সেল আছে গ্লোমেরুলাস ক্যাপিলারির মাঝখানে, এবং হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, এবং হচ্ছে এই কালেক্টিং ডাক্ট, হ্যাঁ এই জায়গাগুলোতে। তাহলে কি কি বললাম, বোমেন্স ক্যাপসুলের এখানে যে এপিথেলিয়াল আছে সেলগুলো, এবং হচ্ছে এফারেন ইফারেন আর্টারিওল, এই এফারেন ইফারেন আর্টারিওলের এন্ডোথেলিয়াল সেলস, এবং হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং মেসানজিয়াল সেলস, এখানে COX-1 এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়। ফলে তা এই COX-1 এনজাইম কি করে, বেশি বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 তৈরি করে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 দেখেন এখানে যে এফারেন আর্টারিওল আছে এবং ইফারেন আর্টারিওল আছে, এগুলোকে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 ইত্যাদি যে ব্যাখ্যা দিলাম সেই অনুযায়ী কি করে, ভ্যাসো ডাইলেশন, ভ্যাসো ডাইলেশন করে। এভাবে ভ্যাসো ডাইলেশন করে সে রেনাল ব্লাড ফ্লোটাকে মেনটেন করে, কিডনি ফাংশন ঠিক রাখে, রেনাল ব্লাড ফ্লো মেনটেন করে। আর রেনাল ব্লাড ফ্লো যদি গুড থাকে তাহলে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও ভালো থাকবে। ঠিক আছে, এই একটা কাজ করে। এখন আসেন যে লুপ অফ হেনলিতে আসেন। তাহলে লুপ অফ হেনলি মেইনলি কোথায় থাকে, মেডুলার মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম, মানে এখানে যে ইন্টারস্টিশিয়াল সেল গুলো আছে, ইন্টারস্টিশিয়াল সেলস, এখানে মোট 5 ধরনের সেলস থাকে। লিপিড লেডেন ইন্টারস্টিশিয়াল সেলস, ফাইব্রোব্লাস্ট লাইক সেলস, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, পেরিভাস্কুলার সেলস ইত্যাদি থাকে। এই সেলগুলো COX-2 এনজাইম, এই সেলগুলোর মধ্যে COX-2 এনজাইমটা অ্যাক্টিভেটেড থাকে। এখন কোথাও COX-1 কোথাও COX-2, এটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন কোন জায়গায় কোনটা আপার হ্যান্ড থাকবে। তো এই মেডুলারি ইন্টারস্টিশিয়াল সেলগুলো COX-2 এনজাইমের মাধ্যমে বেশি বেশি কি তৈরি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এই যে লুপ অফ হেনলি, হ্যাঁ এই লুপ অফ হেনলির চারপাশে কি থাকে, ব্লাড ভেসেলস থাকে না এইভাবে। এই ব্লাড ভেসেলস গুলোকে কি বলি আমরা, পেরিটিউবিউলার ক্যাপিলারি। এই পেরিটিউবিউলার ক্যাপিলারিকে ওরা ভ্যাসোডাইলেশন করে এদিক দিয়ে ভালো ব্লাড ফ্লো করাতে থাকে। ফলে এখানে সার্কুলেশনটা মেনটেইন করে ওরা, হ্যাঁ যেন সঠিকভাবে রিঅ্যাবজর্পশন প্রসেসটা এবং এক্সক্রিশন প্রসেসটা হয়। প্লাস হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা কি করে, এই যে থিক অ্যাসেন্ডিং লুপাস লিম্ব, মানে লুপ অফ হেনলির কি ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব, এটা হলো অ্যাসেন্ডিং লিম্ব। এই অ্যাসেন্ডিং লিম্বে ওরা কি করে দেখেন, আমি অ্যাসেন্ডিং লিম্বটাকে এখানে আঁকছি আবার, এই যে এটা লুপ অফ হেনলি, এটা হলো ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা হলো অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ওকে, তো এখানের মধ্যে আপনারা জানেন যে এখানে একটা কি থাকে, ট্রান্সপোর্টার থাকে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে। এই ট্রান্সপোর্টারটার নাম কি, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। মনে আছে এই ট্রান্সপোর্টারটাকে কোন ডাইউরেটিক্স ব্লক করে, এটা হচ্ছে যে আমাদের লুপ ডাইউরেটিক্স, যেমন ফুরসেমাইড, হ্যাঁ লুপ ডাইউরেটিক্স। আচ্ছা যাই হোক, এখন যেটা বললাম, তাহলে এই মেডুলারি ইন্টারস্টিশিয়াল সেলগুলো থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা এই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলটাকে সাপ্রেস করে। সাপ্রেস করার মাধ্যমে সে কি করে, এই যে এখান দিয়ে এখানে যে ফিল্ট্রেটেড সোডিয়াম আছে, রেনাল টিউবিউলের মধ্যে যে সোডিয়াম আয়নগুলো ফিল্ট্রেট হয়েছিল, সেগুলো নিয়ম অনুযায়ী এই ট্রান্সপোর্টারটার মাধ্যমে, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, এই ট্রান্সপোর্টারটার মাধ্যমে এগুলো সোডিয়াম গুলো আবার রিঅ্যাবজর্পশন হয়ে
ব্লাডে ফিরে আসে। কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এই ট্রান্সপোর্টারটাকে সাপ্রেস করে এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে বাধা দেয়। ফলে ব্লাডে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা কম হবে। তো ব্লাডে যদি সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হয়, তার মানে ওয়াটার রিঅ্যাবজর্পশনও কম হবে। তাহলে ব্লাডের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা ইনডিরেক্টলি সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন কমিয়ে ব্লাডে এদের অ্যামাউন্ট কমিয়ে ফেলছে। ফলে আমাদের ওভারঅল ব্লাড ভলিউম কি হবে, কমে যাবে। তো ব্লাড ভলিউম যদি কমে যায়, আমাদের ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কন্টিনিউয়াসলি দেখেন সে আমাদের রেনাল ব্লাড ফ্লো মেনটেন করে সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাধা দিয়ে আমাদের ব্লাড ভলিউমকে কম রেখে ব্লাড প্রেশারকে সে কমিয়ে রাখে। কিন্তু NSAIDs দিলে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যামাউন্ট কমে যাবে। ফলে ও এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাধা দিত সেটা আর হবে না। ফলে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, আর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। ফলে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে, ফলে ব্লাড ভলিউম বেড়ে যাবে। দেখেন খুবই মজার, একটার সাথে একটা কানেক্টেড। ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, তাহলে NSAIDs খেলে ব্লাড প্রেশার বেড়ে যায়। বুঝে গেল? আরেকটা দেখেন, মনে আছে আমি কি বললাম, যে আমাদের নেফ্রনের কর্টেক্সে COX-1 এনজাইম, আর মেডুলারি ইন্টারস্টিশিয়াল সেলস গুলোতে COX-2 এনজাইম অ্যাক্টিভেটেড থাকে, এবং দুজনে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 তৈরি করে। আচ্ছা, এই COX-1টা রেনাল কর্টেক্সের মেইনলি কোন জায়গায় সবচেয়ে বেশি থাকে বললাম? এই যে আর্টারিওলার এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে বোমেন্স ক্যাপসুলার এপিথেলিয়াম, মেসেঞ্জিয়াল সেলস, সাথে সে এই যে কালেক্টিং ডাক্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কি করে, কালেক্টিং ডাক্টে যে সোডিয়াম চ্যানেল আছে এই সোডিয়াম চ্যানেলকে সে ব্লক করে দেয় বা সাপ্রেস করে। ফলে এই কালেক্টিং ডাক্টে এই সোডিয়াম চ্যানেলের মাধ্যমে যে সোডিয়াম আয়নগুলো রিঅ্যাবজর্পশন হতো, অর্থাৎ কালেক্টিং ডাক্ট থেকে এখানে থাকে কি পেরিটিউবুলার ক্যাপিলারি, এই পেরিটিউবুলার ক্যাপিলারিতে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় কার মাধ্যমে? এই যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে সাপ্রেস করে রাখে, ফলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন সে বাধা দেয়। কিন্তু যদি আপনি NSAIDs খান তাহলে এই সাপ্রেশনটা হবে না, ফলে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। ফলে কালেক্টিং ডাক্টে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে কি হবে? ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবেও সে এই কাজটা করে। বুঝতে পারলাম এই বিষয়টা। প্লাস আরেকটা দেখেন দেখা, যে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 ওরা আমাদের ভ্যাসো ডাইলেশন করে, অর্থাৎ এফারেন আর্টারিওলের ভ্যাসো ডাইলেশন করে ওরা রেনাল ব্লাড ফ্লোকে মেনটেন করে। তো যদি আপনি NSAIDs খান লং টাইম ধরে, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে প্রোস্টাগ্ল্যান্ডিনের অভাবে। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হলে রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে। রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে কি হবে দেখেন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ব্লাড ফ্লো কম, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কি হবে? কম তৈরি হবে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি কম হয় তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। এটা গাইডনে সরাসরি একটা চার্ট আছে দেখবেন। তাহলে GFR কমে গেলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে সে ব্লাডে নিয়ে ফেলবে। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে যদি সোডিয়াম কম থাকে তাহলে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে সোডিয়াম যাবে কম, কারণ আগেই তো সব ব্লাডে চলে গেছে। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে যদি সোডিয়াম আয়ন কম যায়, মানে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে এইটা ডিটেক্ট করবে, এটা বুঝতে পারবে কে? ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে থাকা আমাদের কি সেল? ম্যাকুলা ডেন্সা সেল। ম্যাকুলা ডেন্সা সেল তখন জাক্সটা গ্লোমেরুলার সেলকে স্টিমুলেট করবে, তখন সে রেনিন রিলিজ করবে। আর রেনিন তখন কি করবে? আলটিমেটলি আপনারা জানেন অ্যানজিওটেনসিন 2 তৈরি করে। হ্যাঁ, এই অ্যানজিওটেনসিন 2 ব্লাড ভেসেলস এর অ্যানজিওটেনসিন রিসেপ্টর, হ্যাঁ, অ্যানজিওটেনসিন রিসেপ্টর 1 এর উপরে বসে পটেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন, এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে। ভ্যাসো
কনস্ট্রিকশন, ভ্যাসোকনস্ট্রিকশন। তো ভ্যাসোকনস্ট্রিকশন করলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ কি ভ্যাসোকনস্ট্রিকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। তাহলে বুঝলেন যে কিভাবে অ্যানেসাইডস ড্রাগস ব্লাড প্রেশার বাড়ায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।